সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এডুকেশনের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি মাহবুব বাঁধন। আজকে আমরা এসএসসি 2025 ব্যাচের একটি ইংরেজি দ্বিতীয় পত্রের একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব, যেখানে শিক্ষার্থীরা প্রায় ভুল করে থাকে। সেটা হচ্ছে রাইট ফর্ম অফ ভার্ব। বেশিরভাগ ক্ষেত্রে শিক্ষার্থীরা যে ভুলটা করে থাকে সেটা হচ্ছে তারা রাইট ফর্ম ভার্বের অনেকগুলো নিয়ম জানে এবং তারা যখন একটা সেন্টেন্স আকারে এই রাইট ফর্ম ভার্বগুলো তাদেরকে করতে দেওয়া হয় সেটাও তারা করতে পারে, কিন্তু যখন এটা প্যাসেজের মাধ্যমে আসে তারা আসলে এই প্যাসেজটার অর্থ না বোঝার কারণে তারা প্যাসেজটা সলভ করতে পারে না, যার ফলে তারা অনেক সমস্যার সম্মুখীন হয় এবং অনেক চ্যালেঞ্জ ফেস করে যখন এই রাইট ফর্ম ভার্বগুলো আনসার করতে যায় আর কি। তো আজকে আমরা এরকমই একটা প্যাসেজ নিয়েছি যেটা আসলে খুবই গুরুত্বপূর্ণ। বিগত বছরের অনেকগুলো বোর্ডে এই প্যাসেজটা এসেছে, সেটা কিভাবে আমরা অর্থ বুঝে কনটেক্সট বুঝে আমরা কিভাবে সলভ করতে পারি সেই জিনিসটাই আজকে আমরা দেখানোর চেষ্টা করব। তো চলো শুরু করা যাক। আচ্ছা, এটাই আজকে আমাদের প্যাসেজ। এইখান থেকে আজকে আমরা পড়বো। আমরা যদি প্যাসেজটা একটু পড়ি, আমাদের শুরুতে কি লেখা আছে? রিভার্স জেনারেলি। যেহেতু এই জায়গাতে জেনারেলি এই শব্দটা আছে, আমরা জানি যে এই জেনারেলি এই শব্দটা দ্বারা বোঝায় এটা কি প্রেজেন্ট টেন্স। এটা কোন ধরনের টেন্স? প্রেজেন্ট টেন্স। তার মানে আমাদের এই পুরো যে প্যাসেজটা আছে সেটা প্রেজেন্ট টেন্সে লেখা। তো আমাদের রাইট ফর্ম ভার্ব সলিউশন করতে গেলে, মানে প্যাসেজ আকারে যে রাইট ফর্ম ভার্বগুলো থাকে সেইগুলো সলভ করার জন্য আমাদের কয়েকটা জিনিস মাথায় রাখতে হবে। সেটা হচ্ছে প্রথমে আমাদেরকে দেখতে হবে প্যাসেজটা পাস্টে আছে নাকি প্যাসেজটা প্রেজেন্টে আছে, সেভাবে আমাদেরকে লিখতে হবে। এবং প্রত্যেকটা সেন্টেন্স সেটার সাবজেক্ট মানে সেটা কি অ্যাক্টিভ ফর্মে লেখা নাকি প্যাসিভ আকারে লেখা। আমরা ছোটোবেলা থেকে একটা ভুল অনেকেই করে থাকি, সেটা হচ্ছে আমরা অ্যাক্টিভ প্যাসিভের ক্ষেত্রে মনে করে থাকি যে কোনো বাক্যে যদি বাই থাকে তাহলে হয়তো বা সেটা হয়তো প্যাসিভ ফর্মে হয়। বাট এটা একটা পুরোপুরি ভুল ধারণা। আমরা এভাবে না শিখে আমরা অন্যভাবে শিখতে পারি। যেমন আমাদের প্রথমে একটা বাক্যের সাবজেক্ট নির্ণয় করা শিখতে হবে, এবং সাবজেক্ট নির্ণয় করার পরে সাবজেক্টে যদি কাজ করতে সক্ষম হয় সেই সেন্টেন্সটাকে আমরা ধরে নেব অ্যাক্টিভ সেন্টেন্স, মানে অ্যাক্টিভ ভয়েস। আর যদি সাবজেক্টটা যদি কাজ করতে অক্ষম হয় সেটাকে আমরা ধরে নেব কি প্যাসিভ সেন্টেন্স। যেমন আমি যদি একটা সহজ একটা বাক্য লিখি যেটার মাধ্যমে আমরা শুরুতেই সেন্টেন্স শিখে থাকি কিংবা টেন্স শিখে থাকি, একদম সহজ একটা বাক্য যদি আমি লিখি যে আই ইট রাইস ফর এক্সাম্পল, হ্যাঁ, এর মানে কি? এর মানে হচ্ছে আমি ভাত খাই, তাই না? তো আমরা যদি দেখি এখানে প্রিন্সিপাল ভার্ব কোনটা? এটা হচ্ছে ইট, এটা ভার্ব, তাই না? আর এটা হচ্ছে সাবজেক্ট, ঠিক আছে? আমরা সাবজেক্ট কীভাবে চিনতে পারি? আমরা সাবজেক্ট বিভিন্নভাবে চিনতে পারি। আমরা যদি ভার্বকে কে কি কাটা দ্বারা প্রশ্ন করি, তাহলে উত্তরটা যদি কি ভার্বের আগে আসে সেক্ষেত্রে আমরা সেটাকে সাবজেক্ট ধরতে পারি। সাবজেক্ট ধরার ক্ষেত্রে বেশ কিছু নিয়ম, আমরা বেশ কিছু টিপস অ্যান্ড ট্রিক্স ফলো করতে পারি, এবং কিছু কিছু ক্ষেত্রে ভার্বের পরে সাবজেক্ট হয়ে থাকে, যেমন ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে হয়ে থাকে। যেমন আমরা যদি বাক্যটা যদি হেয়ার এবং দেয়ার দ্বারা শুরু হয় সেক্ষেত্রে ভার্বের পরে হয়ে থাকে। আমাদের বাক্যটা যদি ইম্পারেটিভ সেন্টেন্স দ্বারা শুরু হয় সেক্ষেত্রে সাবজেক্ট সবসময় উজ্জ্ব থাকে, ইউ থাকে। বাট আমরা একটা নর্মাল সেন্টেন্সের ক্ষেত্রে আমরা ভার্বকে কে কি কারা দ্বারা প্রশ্ন করলে যে উত্তরটা আসে ভার্বের আগে আসলে সেটাকে আমরা কি ধরে নেই? সাবজেক্ট ধরে নেই। তো এই বাক্যে আইটা সাবজেক্ট, এর মানে কি আমি ভাত খাই। তো এখানে সাবজেক্টটাকে আইটা কি খাওয়ার কাজটা করতে পারছে না, সে তো সক্ষম, তাই না? তাহলে তার মানে কি এটা একটা অ্যাক্টিভ ভয়েস। আমি যদি প্যাসিভ কোনো সেন্টেন্স লিখি, যেমন যদি আমি লিখি যে রাইস ইজ ইটেন বাই মি। আচ্ছা, এখানে আমি যদি দেখি যে এখানে ভার্ব কোনটা, এটা ভার্ব, তাই না? এটা ভার্ব, এটা অক্সিলারি ভার্ব, এটা আমি যদি মেইন ভার্ব ধরি, ইটের কাজ, রাইসটা এখানে সাবজেক্ট। তো এই খাওয়ার কাজটা কি রাইস নিজে করতে পারে না? তার মানে এখানে সাবজেক্টটা কি এই কাজ করতে অক্ষম, তার মানে এটা কি প্যাসিভ ভয়েস, ঠিক আছে? যখন আমরা একটা প্যাসেজ সলভ করতে যাবো রাইট ফর্ম ভার্বে, আমরা দেখে নেব যে প্যাসেজটা কি আমাদের প্রেজেন্টে আছে না পাস্টে আছে, আর আমরা দেখে নেব যে বাক্যটা আমরা সলিউশন করতে যাচ্ছি সেটা কি অ্যাক্টিভে আছে, সেখানকার সাবজেক্টটা কি কাজ করতে সক্ষম নাকি অক্ষম। যদি আমাদের এরকম অ্যাক্টিভে থাকে তাহলে আমরা কি সাধারণ যে গ্রামাটিক্যাল রুলস আছে, যে টেন্সের যে স্ট্রাকচার আছে সেভাবে আমরা পূরণ করব। আর যদি দেখি যে না আমার সাবজেক্টটা প্যাসিভে, সেটা কাজ করতে অক্ষম, সেক্ষেত্রে আমরা কি করব? প্যাসিভ আকারে করার চেষ্টা করব। তো আমরা যেটা করছিলাম, এই যে আমরা রিভার জেনারেলি ড্যাশ ফ্রম এ মাউন্টেন অর এ লেক, এখানে আমাদের বাক্যটা শেষ হয়েছে। তো যেহেতু এটা একটা
প্যাসেজ, তার মানে এটা শুরু হয়েছে। আমরা যখন রিভার সম্পর্কে এটা বলা হচ্ছে, তার মানে অবশ্যই এটা কি বোঝাচ্ছে এখানে যে ফ্রম এ মাউন্টেন অর লেক, পর্বত এবং কি হ্রদ থেকে, মানে আমার বোঝাই যাচ্ছে এই ড্যাশ বাদে বাকি যে জিনিসগুলো আমাদের এখানে আছে বোঝা যাচ্ছে কি এটা উৎপত্তি স্থল বোঝাচ্ছে। তো এখানে আমরা যদি দেখি এই জায়গায় কি কোনোভাবে থ্রো হবে, নিক্ষেপ করা, রিভার জেনারেলি থ্রো হবে না। কিল হবে না। বি ভার্ব হবে অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার। রিভার জেনারেলি আর, ফ্রম। তারপরে ওয়ার্ক হবে, হ্যাভ হবে, রিলিজ, এগুলো কি আসছে না। এনশিওর, লিভ, অরিজিনেট। অরিজিনেট মানে কি উৎপত্তি হওয়া, তাই না? তো আমরা কি দেখতে পাচ্ছি এখানে যদি আমরা একটু কনটেক্সট বোঝার চেষ্টা করি, হ্যাঁ, তাহলে আমরা দেখি কি এই জায়গাতে সবচেয়ে অ্যাপ্রোপ্রিয়েট যায় কি বি ভার্বে যায় রিভার্স জেনারেলি আর, ফর, ফ্রম এ মাউন্টেন অর এ লেক। এর থেকে বেশি অ্যাপ্রোপ্রিয়েট মনে হচ্ছে কি অরিজিনেট, তাই না? যে কি বোঝাচ্ছে তাহলে যে নদী সাধারণত নদীর উৎস সাধারণত কোথা থেকে? মাউন্টেন, পর্বত অথবা কি হ্রদ থেকে। তার মানে নদী সাধারণত পর্বত এবং হ্রদ থেকে কি হয়? উৎপত্তি হয়। ঠিক আছে? তো আচ্ছা, তাহলে এখানে আমরা কি দিব? অরিজিনেট দিব না অরিজিনেটস দেব? আমরা জানি সাবজেক্ট সিঙ্গুলার থাকলে ভার্ব সিঙ্গুলার, সাবজেক্ট প্লুরাল থাকলে ভার্ব প্লুরাল। এখানে যেহেতু রিভার্স আছে তাহলে আমাদের কি এখানে সাবজেক্টটা কি প্লুরাল নাম্বার না? আমাদের এখানে কি ভার্বের সাথে এস বা ইয়ার যোগ হবে না? তাহলে আমাদের এখানে কি হবে? রিভার জেনারেলি অরিজিনেট ফ্রম, কি হবে? রিভার জেনারেলি অরিজিনেট ফ্রম, ঠিক আছে, ফ্রম মাউন্টেন অর লেক। এরপরে দে, এই দেটা কাকে মিন করছে? দেটা মিন করছে কাকে? এই রিভারটাকে, তাই না? এরপরে দে ড্যাশ ভেরি মাচ ইম্পর্টেন্ট ফর আওয়ার এক্সিস্টেন্স অ্যান্ড ইকোনমি। এই বাক্যটা আমি এখানে শেষ হলো। এখন আমি যদি বলি যে দে ড্যাশ ভেরি মাচ ইম্পর্টেন্ট ফর আওয়ার এক্সিস্টেন্স অ্যান্ড ইকোনমি, আমি যদি বলি যে এটা বাংলা কি, এখানে বোঝাই যাচ্ছে যে তারা কি আমাদের এক্সিস্টেন্স মানে কি আমাদের অস্তিত্ব এবং কি ইকোনমির জন্য গুরুত্বপূর্ণ, তাই না? আমি যদি বলি তুমি আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ, তাই না? কিংবা তাহলে কি ইউ আর ইম্পর্টেন্ট, ইউ আর ভেরি মাচ ইম্পর্টেন্ট ফর মি। আমাদের এখানে কি বোঝাচ্ছে যে রিভার্স আমাদের জন্য কি খুবই গুরুত্বপূর্ণ এবং কি আমাদের অস্তিত্ব এবং কি ইকোনমির জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাহলে আমাদের এখানে বোঝাই যাচ্ছে এখানে আমাদের একটা কি ভার্ব লাগবে এবং এখানে আমাদের সবচেয়ে মানে অ্যাপ্রোপ্রিয়েট যে ভার্বটা সেটা আমরা কি পাই? দেয়ার পরে কি ইজ হয় না, আর হয় না, ওয়াজ হয় না, ওয়ার হয়। যেহেতু আমাদের প্যাসেজটা কি প্রেজেন্ট টেন্সে আছে সেহেতু আমাদের এখানে কি ইজ অথবা আর বসাতে হবে। এবং যেহেতু আমাদের এই সাবজেক্টটা কি প্লুরাল না, আমরা এখানে কি দিব? আর দিব, তাই না? দে আর ভেরি মাচ ইম্পর্টেন্ট, তারা আমাদের জন্য গুরুত্বপূর্ণ, ঠিক আছে না? তাহলে তারা বলতে কি রিভার্সকে বোঝাচ্ছে, ঠিক আছে? তাহলে কি ইহা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাহলে এখানে আমাদের একটা বি ভার্ব বসাতে হবে। বি ভার্বের মধ্যে কি কি আছে? বি ভার্বের মধ্যে আছে এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, বি, বিন, বিং, এগুলো আছে, তাই না? এগুলো হচ্ছে আমাদের কি বি ভার্বের মধ্যে আছে। তাহলে আমাদের এখানে কি যেহেতু আমাদের এটা প্রেজেন্ট টেন্সে আছে আমাদের কি এম বসানো যাবে, ইজ বসানো যাবে না, কারণ এখানে কি দে আছে। তাহলে আমরা এখানে কি লিখবো? আর লিখবো। এখানে কি লিখবো? আর লিখবো, ঠিক আছে? আচ্ছা, এরপরে দেখি বাট আনফরচুনেটলি, দুর্ভাগ্যজনকভাবে, তার মানে এখন আমাদের একটা নেগেটিভ কিছু একটা বলবে। উই আর ড্যাশ আওয়ার রিভার্স বাই থ্রোয়িং ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড ডোমেস্টিক ওয়েস্ট। আচ্ছা, এখন আমাদের বলছে উই আর ড্যাশ আওয়ার রিভার্স, বোঝাই যাচ্ছে যে আমরা কি এই থ্রোয়িং ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড ডোমেস্টিক ওয়েস্ট, তার মানে হচ্ছে আমাদের যে গৃহস্থলীর যে বজ্র এবং কি আমাদের হচ্ছে যে কলকারখানার যে বজ্র পদার্থ সেগুলো আমরা কি নিক্ষেপের মাধ্যমে কি করে থাকি? রিভারকে দূষিত করে থাকি। দেখো তো এখানে কি কি হয়, আমাদের এই বি ভার্ব হয়ে গেছে, আমাদের এই অরিজিনেট হয়ে গেছে। এখানে কি থ্রো হবে? থ্রো হতে পারে। আমরা কি এখানে থ্রো দিতে পারি? এখানে তো অলরেডি কিন্তু থ্রো আছে, আমাদেরকে এখানে থ্রো হবে? থ্রো হবে না। আমরা কিল হতে পারে কি? দেখো তো যে উই আর কিলিং আওয়ার রিভার্স বাই থ্রোয়িং, এটা হতে পারে। আমাদের কি বি ভার্ব তো আমরা ব্যবহার করেই ফেলছি। ওয়ার্ক হবে না, হ্যাভ হবে না, রিলিজ হবে না, এনশিওর হবে না, লিভ হবে না, অরিজিনেট তো আমরা করেই ফেলছি। পলিউড, আমাদের এখানে কি পলিউডও হতে পারে। তাহলে আমরা এখানে আপাতত যেহেতু আমরা কি পুরো প্যাসেজটা পড়িনি, আপাতত মনে রাখার চেষ্টা করি কিংবা আমরা ধরে নেই যেখানে কি হতে পারে উই আছে, আমরাই তো করছি, তাই না? আমরা অ্যাক্টিভ, এই পলিউডটা কারা করছে? আমরা করছি না। তাহলে এখানে কি উইয়ের পর একটা আর আছে, তাহলে সাবজেক্টের পরে যদি আর থাকে এটা তাহলে কোন টেন্সকে আমরা নির্দেশ করে? তারপরে কি হয়? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আমরা প্রতিনিয়ত যেহেতু এটা করছি তাহলে এখানে কি হবে? উইয়ের পরে ভার্বের সাথে আইএনজি হবে। তাহলে আমরা যদি এখানে কিল দেই তাহলে এখানে কি হতে পারে? কিলিং হতে পারে। আমরা যদি পলিউড দেই তাহলে আমরা কি এখানে কি
পলিউটিংও হতে পারে। দুইটা কি একটা জায়গায় বসবে না, হয়তোবা এরপরে অন্য কোনো একটা সেন্টেন্স আছে যেখানে যে কোনো একটা বসতে পারে, এটার জন্য হয়তোবা দুইটা অ্যাপ্রোপ্রিয়েট। তা আপাতত আমরা কি আমরা এখানে দিয়ে দিই যেখানে কি হতে পারে, কিলিং হতে পারে এখানে, অথবা কি পলিউটিং হতে পারে। আচ্ছা, তাহলে কি হলো, উই আর ড্যাশ আওয়ার রিভার্স বাই থ্রোয়িং ইন্ডাস্ট্রি। আমরা কি করি যে আমরা আমাদের আমাদের যে নদীগুলোকে মেরে ফেলছি কিংবা দূষিত করে ফেলছি প্রতিনিয়ত, কিসের মাধ্যমে, এই গৃহস্থলীর বর্জ্য পদার্থ এবং কি আমাদের যে কলকারখানার যে বর্জ্য পদার্থ সেগুলো কি করার মাধ্যমে, নিক্ষেপ করার মাধ্যমে। দেখো এরপরে কি হচ্ছে, মোস্ট অফ দ্য ইন্ডাস্ট্রিজ ড্যাশ ওয়েস্ট ট্রিটমেন্ট প্ল্যান্টস, এটা একটু খেয়াল করো, মোস্ট অফ দ্য ইন্ডাস্ট্রিজ ড্যাশ ওয়েস্ট ট্রিটমেন্ট প্ল্যান্টস। এখন দেখো আমাদের এখানে থ্রো ব্যবহৃত হয়নি, এখানে কি থ্রো হতে পারে, মোস্ট অফ দ্য ইন্ডাস্ট্রিজ থ্রো ওয়েস্ট ট্রিটমেন্ট প্ল্যান্টস হতে পারে, হয় না। আমরা কিল ব্যবহার করে ফেলছি, বি ব্যবহার করে ফেলছি, আমরা ওয়ার্ক ব্যবহার করি, এখানে কি ওয়ার্ক হতে পারে, না। এখানে হ্যাভ হতে পারে, রিলিজ কি হবে, না। এনশিওর কি হবে, না। লিভ, না। পলিউট তো আমরা ব্যবহার করে ফেলছি। এখন দেখো হ্যাভ, এটা কিভাবে আমরা ব্যবহার করতে পারি, মোস্ট অফ দ্য ইন্ডাস্ট্রিজ ড্যাশ ওয়েস্ট ট্রিটমেন্ট প্ল্যান্টস। দেখো আমি যদি একটা বাক্য লিখি যে আমাদের একটি গাড়ি আছে, তাই না, তাহলে আমরা কি লিখবো, আমাদের উই হ্যাভ এ কার, এটা তো আমরা লিখবো, তাই না। আমরা যদি বলি যে আমাদের গাড়ি নাই, আমরা কি বলবো, উই ডো নট হ্যাভ এ কার, এইভাবে তো আমরা লিখবো, তাই না। তো কি আমাদের একটি গাড়ি আছে, আমাদের একটি গাড়ি নাই, যখন আমরা বলি যে আমাদের গাড়ি নাই, কি উই ডো নট হ্যাভ হবে। তাহলে এখানে বলছে যে বেশিরভাগ শিল্প কলকারখানাতে বর্জ্য নিষ্কাশনের কোনো ব্যবস্থা নাই, ওয়েস্ট ট্রিটমেন্ট প্ল্যান্টস নাই। তাহলে এখানে তো হ্যাভ আছে, তাহলে এটাকে আমরা কি করতে হবে, নেগেটিভে করতে হবে না। তাহলে আমরা কি করবো, মোস্ট অফ দ্য ইন্ডাস্ট্রিজ আছে, আমরা এখানে ডো নট ব্যবহার করবো না ডাজ নট ব্যবহার করবো, যেহেতু নেগেটিভের ক্ষেত্রে আমরা ডো নট ব্যবহার করবো, কারণ এখানে ইন্ডাস্ট্রিজ প্লুরালে আছে। তাহলে আমরা কি করবো, ডো নট হ্যাভ, এটা হবে আমাদের এখানে, ঠিক আছে। আর কি মোস্ট অফ দ্য ইন্ডাস্ট্রিজ, বেশিরভাগ শিল্প কলকারখানাগুলোতে কি নাই, বজ্র নিষ্কাশনের কোনো ব্যবস্থা নাই। আচ্ছা, এরপরে দিস কাইন্ডস অফ ইন্ডাস্ট্রিজ আর ড্যাশ লিকুইড ওয়েস্ট ডিরেক্টলি অ্যান্ড কন্টিনিউয়াসলি। এই যে শব্দটা কন্টিনিউয়াসলি, এর মানে বোঝায় হচ্ছে এটা কি একটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে আমরা যদি এখানে বলি, দেখো দিস কাইন্ড অফ ইন্ডাস্ট্রিজ, এখানে আর অলরেডি দেওয়া আছে, তাহলে আমাদের এরপরে কি হবে, যেটা ভার বাজে সেটা মানে ভার প্লাস আইএনজি হবে না। তাহলে কি হবে, মোস্ট অফ দ্য ইন্ডাস্ট্রিজ লিকুইড ওয়েস্ট কি হয়, লিকুইড ওয়েস্ট এখানে যে কটা এখানে অপশন আছে দেখো তো, এখানে রিলিজটা কি সবচেয়ে বেশি অ্যাপ্রোপ্রিয়েট না, রিলিজ করে, লিকুইড ওয়েস্টগুলো কি করে, রিলিজ করে। তাহলে দেখো মোস্ট অফ দ্য ইন্ডাস্ট্রিজ আর রিলিজিং তার প্রতিনিয়ত কি তরল যে বজ্রগুলো সেগুলো কি প্রত্যক্ষভাবে বের করছে এবং কন্টিনিউয়াসলি কি করছে। এখন এইখানে দেখো কন্টিনিউয়াসলি, এখানে আমরা কি কিলিং ওয়াটার দিতে পারি, এই যে এখানে যে আমরা কিল এবং পলিউট দুইটাই যে ব্যবহার করেছিলাম, ঠিক আছে। এখন দেখো এখানে কি আমাদের কিলিং দিলে ভালো হয় না পলিউট দিলে ভালো হয়, প্রতিনিয়ত দেখো এই যে ইন্ডাস্ট্রিগুলা তারা কিন্তু এই যে রিভারগুলা মানে নদীগুলা যে কি করছে, তারা দূষিত করছে, কিন্তু তারাই শুধুমাত্র কি এরাই করছে না, মানে নদী মেরে ফেলার যে কাজকর্ম, নদীকে যে আমরা ধীরে ধীরে যে মেরে ফেলছি, এটা কারা করছে, আমরা করছি। এর মধ্যে একটা পার্ট কি, এই যে এই ইন্ডাস্ট্রিগুলো কি করছে, দূষণ করছে। তাহলে আমার মনে হয় যে এই জায়গাতে আমি যদি এখানে দেখি, এইখানে সবচেয়ে অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে কিলিং, আর এই জায়গাতে কি অ্যাপ্রোপ্রিয়েটটা হচ্ছে পলিউটিং ওয়াটার, ঠিক আছে। তাহলে আমরা এখানে কি দিতে পারি, পলিউটিং। আচ্ছা, তাহলে এখানে আমরা কি দিলাম, পলিউটিং। তাহলে কি হচ্ছে, মোস্ট অফ দ্য ইন্ডাস্ট্রিজ আর বেশিরভাগ শিল্প কলকারখানা কি করছে, প্রতিনিয়ত কি করছে, এই যে তরল পদার্থ, তরল যে বজ্র সেগুলো প্রত্যক্ষভাবে বের করছে এবং কি কন্টিনিউয়াসলি কি করছে, প্রতিনিয়ত কি করছে, এই যে পানিটা যে আছে, ওয়াটার যে আছে সেটা কি করছে, দূষিত করছে, ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখো আবার আনকনশিয়াস পিপল কাকে বোঝাচ্ছে, তুমি আর আমি, তাই না, আমরাই তো। আবার আনকনশিয়াস পিপল, আমাদের যে অসচেতন যে নাগরিকগুলো আছে তারা কি করছে, তারাও কি করছে, ড্যাশ ডিফারেন্ট কাইন্ডস অফ ওয়াটার ওয়েস্ট ম্যাটেরিয়ালস, তারা কি করছে, ড্যাশ ডিফারেন্ট কাইন্ডস অফ ওয়েস্ট ম্যাটেরিয়ালস। দেখো এখানে আমরা যে কটা এখানে আমাদের বাকি আছে, এর মধ্যে এনশিওর বাকি আছে, আমাদের ওয়ার্ক বাকি আছে, আমাদের থ্রো বাকি আছে। তাহলে আমরা এখানে দেখো তো এগুলোর মধ্যে আমরা কোনটা ব্যবহার করতে পারি, আমাদের লিভ বাকি আছে, আমাদের এখানে আমরা এইটার মধ্যে সবচেয়ে অ্যাপ্রোপ্রিয়েট কি, থ্রো না,
বলছে কি আমাদের যে আনকনসিয়াস পিপল মানে আমাদের কি অসচেতন যে নাগরিকগুলো আছে তারা কি করে প্রতিনিয়ত এই যে ডিফারেন্ট কাইন্ড অফ ওয়েস্ট ম্যাটেরিয়ালস বিভিন্ন ধরনের যে বজ্র পদার্থগুলো আছে তারা কি করে এই যে রিভার্সে মানে নদীতে কি করে তারা ফেলে, তারা নিক্ষেপ করে। তাহলে আমরা কি করতে পারি, আর আনকনসিয়াস পিপল আমরা কি থ্রোস দিব না থ্রো দিব, কারণ এখানে কি এটা কি পিপলটা কি প্লুরাল, অলসো থ্রো ডিফারেন্ট কাইন্ডস অফ ওয়েস্ট ম্যাটেরিয়ালস ইনটু রিভার্স। তার মানে কি আমাদের যে অসচেতন যে নাগরিকগুলো আছে তারা প্রতিনিয়ত কি বিভিন্ন ধরনের বজ্র পদার্থ কোথায় নিক্ষেপ করছে, নদীতে নিক্ষেপ করছে। ঠিক আছে, এরপরে হচ্ছে সুতরাং টু কিপ এক্সিস্টেন্স অফ ফিশেস অ্যান্ড আদার স্পিসিস, বলছে কি যে রাখার জন্য ইনফিনিটিভ মানে কি মাছ এবং কি অন্যান্য যে প্রজাতিগুলা মানে ইসে বসবাস করে, পানিতে বসবাস করে, ইজ ইম্পসিবল কি করা, তাদের অস্তিত্ব ধরে রাখা। বলছে এই লাইনটার মানে এখানে কি বোঝাচ্ছে দেখো তো, পানিতে বসবাসকারী মাছ এবং অন্যান্য প্রজাতির অস্তিত্ব ধরে রাখা ইজ ইম্পসিবল প্রায় মানে অসম্ভব হয়ে পড়েছে। এই বাক্যে দেখো এই ইজটা হচ্ছে একমাত্র ফাইনাইট ভার্ব, তাই না? তাহলে ইজটা যদি একমাত্র ফাইনাইট ভার্ব হয়, আমার তার আগে সাবজেক্ট হিসেবে যে ফ্রেজটা আছে এই যে টু কিপ এক্সিস্টেন্স দ্য ফিশেস অ্যান্ড আদার স্পেসিস, এখানে যদি আমি একটা ভার্ব বসাই তাহলে অবশ্যই সেটা আমাকে কি করতে হবে, ভার্ব প্লাস আইন দিতে হবে। তাহলে এখানে আমাদের কি আছে দেখো তো, এখানে কি ওয়ার্ক হবে না, এখানে কি হতে পারে, লিভ হতে পারে। দেখো তাহলে আমরা এখানে বলি আদার স্পেসিস লিভিং ইন দ্য ওয়াটার, তার মানে কি টু কিপ এক্সিস্টেন্স কি অস্তিত্ব ধরে রাখার জন্য অফ ফিশেস অ্যান্ড আদার স্পেসিস, মাছ এবং অন্যান্য প্রজাতি লিভিং ইন দ্য ওয়াটার যারা কি পানিতে বসবাস করে, ইজ ইম্পসিবল তাদের অস্তিত্ব ধরে রাখাটা কি প্রায় অসম্ভব, মানে অসম্ভবই আর কি। ইট ইজ হাই টাইম, দেখো ইহাই উপযুক্ত সময়, ইট ইজ হাই টাইমের পরে আমরা কি করতে পারি, টু প্লাস ভিও দিতে পারি, কিংবা যদি সাবজেক্ট থাকে সেক্ষেত্রে আমরা কি ভার্ব টু দিতে পারি। দেখো তো ইট ইজ হাই টাইমের পরে এই যে দ্য গভর্নমেন্ট অ্যান্ড দ্য পিপল, এটা কি একটা সাবজেক্ট আছে না? ইট ইজ হাই টাইম, ইহাই উপযুক্ত সময় কি রাষ্ট্র সরকার এবং কি মানুষ জনগণ ড্যাশ টুগেদার কি হবে, যেহেতু এটা কি অ্যান দ্বারা যুক্ত আছে এবং দুইটা ভিন্ন ভিন্ন সাবজেক্ট, এখানে আমরা কি দেবো ওয়ার্ক টুগেদার। ঠিক আছে, আমরা কিন্তু এখানে ওয়ার্ডস দিব না, আমরা এখানে দ্য গভর্নমেন্ট অ্যান্ড দ্য পিপল প্লুরালে আছে যার জন্য আমরা কি দেব ওয়ার্ক টুগেদার। এটাই উপযুক্ত সময় কি রাষ্ট্র মানে হচ্ছে সরকার এবং কি জনগণ তারা কি একসাথে কাজ করতে হবে টু সেভ দ্য রিভার্স, কি করার জন্য, নদীকে রক্ষা করার জন্য। এরপরে আদারওয়াইজ অন্যথায় এ হ্যাপি একটি সুখী সমৃদ্ধশালী এবং কি পলিউশন ফ্রি দূষণমুক্ত এনভায়রনমেন্ট পরিবেশ কান্ট বি, আমাদের আর এখানে কোনটা বাকি আছে, একমাত্র এনশিওর বাকি আছে। দেখো ক্যান্ট বি মডেলের পর একটা বি আছে, তার মানে আমরা বুঝতেই পারছি যে এটা কি প্যাসিভ আছে, তারপরে বি এর পরে তাহলে এখানে কি হবে ফ্রি কি হবে, তাহলে এখানে কি হবে এনশিওরড, can't be ensured for the next generation, আদারওয়াইজ কি অন্যথায় একটি সুখী সমৃদ্ধশালী এবং কি এবং হচ্ছে দূষণমুক্ত পরিবেশ পরবর্তী প্রজন্মের জন্য কি করা যাবে না, মানে নিশ্চিত করা যাবে না। এভাবেই আমরা কি করব একটা প্যাসেজ শেষ করব, এভাবে আমরা অর্থ বুঝে বুঝে আমরা কোনটা অ্যাপ্রোপ্রিয়েট কোনটার জন্য সেটা আমরা বুঝে এবং গ্রামাটিক্যাল স্ট্রাকচার ঠিক রেখে আমরা কি করব এই প্যাসেজগুলা সলভ করব। ঠিক আছে, আমাদের সবচেয়ে বেশি প্রয়োজন হচ্ছে অনেকগুলো বোর্ড কোশ্চেন আছে, ধরো 200টা 300টা করে গেলাম, একদম মুখস্থ করে গেলাম, পরীক্ষার হলে কমন পড়লো না, তখন কি করে পরীক্ষার হলে কান্না করা ছাড়া তো উপায় নাই। আমাদের বুঝতে হবে যে কিভাবে একটা প্রশ্ন মানে একটা কনটেক্সট অনুযায়ী কিভাবে একটা প্রশ্ন সলভ করতে হয়, ওই কোন পীর কি বলছে এইগুলা পড়লে কমন, এই 10টা বললে কমন, এত সহজ না ভাই। এত সহজে যদি হইতো তাহলে ওখানে যারা প্রশ্ন করতেছে তারা আমার আর তোমার থেকে বেশি মেধাওয়ালা হতো না। তো এইসব পীরেদের পরামর্শ বাদ দাও, যেটা বলছি সেটা হচ্ছে কি প্রতিনিয়ত আমাদেরকে চেষ্টা করতে হবে যে কীভাবে সলভ করতে হয়। ঠিক আছে, রেদার দেন জাস্ট মেমোরাইজিং দ্য থিংস উই শুড নো হাউ টু সলভ আ প্রবলেম। ঠিক আছে, আজ এ পর্যন্তই। ইনশাল্লাহ পরবর্তী কোনো একটা ভিডিওতে আমরা অন্য কোনো একটা বিষয় নিয়ে কথা বলবো, যেটা তো আমাদের এসএসসি 25 ব্যাচের জন্য অনেক সহায়ক ভূমিকা পালন করবে। আসসালামু আলাইকুম, ধন্যবাদ।